হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে কোশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। পশ্চিমবঙ্গে যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত আসতে চলেছে তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 22টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি জিকে কোশ্চেনের। যদি তোমরা সেই কোশ্চেনগুলো বা সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও, কিংবা আমি এর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, স্বপ্ন বাসব দত্তা নাটকের রচয়িতা হিসেবে কে পরিচিত? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাস, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভাস ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃত নাট্যকার ছিলেন ভাস। আর তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো যে কোনো প্রশ্নের, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তা আগে থেকে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সম্রাট অশোক মোট কতগুলি স্তূপ নির্মাণ করেন? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 84,000, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সম্রাট অশোকের বুদ্ধের দেহাবশেষ সংরক্ষণের জন্য দেশ জুড়ে প্রায় এই 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ইলোরার গুহা মন্দির কোন যুগে নির্মিত হয়? তো দেখো, তিনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইলোরার গুহাগুলি নির্মাণ মূলত রাষ্ট্রকূট ও চালুক্য বংশের আমলে হলেও এর সূচনা ও প্রভাবকাল গুপ্ত যুগের সমসাময়িক ছিল, এবং এই ইলোরা এবং অজন্তার গুহা চিত্রগুলি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পেয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, কোণারকে সূর্য মন্দির নির্মাণ করেন কোন শাসক? তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মন বা প্রথম নরসিংহ দেব, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গঙ্গা বংশীয় রাজা প্রথম নরসিংহ দেব উড়িষ্যার এই বিখ্যাত মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, হজরত মোহাম্মদের মৃত্যু কোন খ্রিস্টাব্দে হয়েছিল? তো দেখো, পাঁচের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 632 খ্রিস্টাব্দে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হজরত মোহাম্মদ 632 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুলতান মাহমুদ প্রথম কবে ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তো দেখো, ছয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1000 খ্রিস্টাব্দে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সুলতান মাহমুদ এই 1000 খ্রিস্টাব্দে প্রথম ভারতের সীমান্ত অঞ্চলে অভিযান শুরু করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, সুলতান মাহমুদকে প্রথম বাধা প্রদান করেন কে? তো দেখো, 7এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে জয়পাল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হিন্দু শাহী রাজা জয়পাল প্রথম সুলতান মাহমুদের গতি রোধ করার চেষ্টা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, সোমনাথ মন্দির লুট করতে চেয়েছিলেন কোন শাসক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, 8এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুলতান মাহমুদ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গুজরাটের এই বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ ও লুট করার চেষ্টা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, আল বিরুনি কার সঙ্গে ভারত এসেছিলেন? আল বিরুনি। তো দেখো, 9এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাহমুদ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর মাহমুদ। তো সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় বিখ্যাত পণ্ডিত আল বিরুনি তার সঙ্গে ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তো দেখো, 10এর এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তোরাইনের দ্বিতীয় যুদ্ধের জয়ের মাধ্যমে মোহাম্মদ ঘুরি ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, তহকিকি হিন্দ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তহকিকি হিন্দ গ্রন্থের রচয়িতা। তো দেখো, 11এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আল বিরুনি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আল বিরুনি তার এই গ্রন্থে তৎকালীন ভারতের সমাজ ও সংস্কৃতির বিবরণ তুলে ধরেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইলতুৎমিশ দিল্লি সুলতানিকে একটি সুসংগঠিত এবং স্বাধীন রূপ প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ইলতুৎমিশের সময় ভারত সীমান্তে আসেন কে? তো ইলতুৎমিশের সময় ভারত সীমান্তে এসেছিলেন চেঙ্গিস কা, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, খলজি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত? খলজি বংশের প্রতিষ্ঠাতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জালালউদ্দিন খলজি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1290 সালে জালালউদ্দিন ফিরোজ খলজি দাস বংশের শেষ সুলতান কায়কোবাদকে সরিয়ে খলজি বংশের সূচনা করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আলাউদ্দিন খলজি তার প্রশাসনিক সংস্কার এবং বিশাল সাম্রাজ্যের বিস্তারের জন্য এই বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচিত হন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো,
রেশনিং ব্যবস্থা চালু করেন কোন সুলতান? রেশনিং ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তো দেখো 16 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সৈন্যদের জন্য কম মূল্যে খাদ্যশস্য ও নিত্যপণ্য নিশ্চিত করতে তিনি ভারতের প্রথম এই রেশনিং বা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত? তুগলক। তো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 1320 সালে খসরু যাকে পরাজিত করে গিয়াসউদ্দিন তুগলক দিল্লিতে তুগলক বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন কোন সুলতান? কর্ম বিনিয়োগ কেন্দ্র। তো 18 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ফিরোজ শাহ তুগলক একটি আলাদা নিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট ব্যুরো স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? তৈমুর লং। তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1398 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। তো তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, তৈমুরের আক্রমণের সময় দিল্লির বা সুলতান কে ছিলেন? তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তৈমুরের ভারত আক্রমণের সময় তুগলক বংশের সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ দিল্লির সিংহাসনে ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের পর সুলতানি শাসনের অবসান ঘটে? কোন যুদ্ধের পর? তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়ে দিল্লির সুলতানি শাসনের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের প্রসার ঘটে বা সূচনা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত? মুঘল সাম্রাজ্যের। তো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাবর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্রাট বাবরের পিতার নাম কি ছিল? তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ওমর শেখ মির্জা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাবর ছিলেন মধ্য এশিয়ার ফরগনা রাজ্যের শাসক ওমর শেখ মির্জার জ্যেষ্ঠ পুত্র। পরবর্তী প্রশ্ন, সম্রাট বাবরের পূর্ণ নাম কি ছিল? তো একটু আগেই বললাম তোমাদেরকে, সম্রাট বাবরের পূর্ণ নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাবরনামা গ্রন্থের লেখক কে ছিলেন? বাবরনামা। তো দেখো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাবর নিজেই, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাবরনামা হলো সম্রাট বাবরের আত্মজীবনী যা তিনি নিজেই লিখেছিলেন, মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, বাবরনামা কোন ভাষায় রচিত হয়েছিল? বাবরনামা। তো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি ভাষায়, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাবর তার আত্মজীবনীটি মাতৃভাষা তুর্কি ভাষায় রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কত বা কবে হয়েছিল? তো তোমাদেরকে বললাম যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর এই মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, হুমায়ুন নামা গ্রন্থটিকে রচনা করেছিলেন? হুমায়ুন নামা। তো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট হুমায়ুনের বোন, মনে রাখবে সম্রাট হুমায়ুনের বোন ছিল এই গুলবদন বেগম, তার ভাইয়ের জীবনীর উপর ভিত্তি করে এই হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, সুরবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত? সুরবংশের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শেরশাহ সুরি 1540 সালে সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, শেরশাহ মোট কত বছর রাজত্ব করেন? তো দেখো শেরশাহ তার জীবনে মোট 5 বছর রাজত্ব করেন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1540 থেকে এই 1545 সাল পর্যন্ত মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের ডাক ব্যবস্থা প্রবর্তন করেন কে? তো ভারতের দেখো ডাক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন প্রথম শেরশাহ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঘোড়ায় পিঠে চড়ে দ্রুত সংবাদ আদান প্রদানের জন্য শেরশাহ ভারতের আধুনিক ডাক ব্যবস্থার প্রচলন করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল? তো শেরশাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহ সুরির অন্যতম প্রধান এবং অন্যতম বিশ্বস্ত হিন্দু সেনাপতি। পরবর্তী প্রশ্ন দেখো, কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন কে? তো দেখো
33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্য, তো অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, শেরশাহের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? তো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1545 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শেরশাহ 1545 সালে কালিনগঞ্জের দুর্গ জয়ের সময় এক ভয়াবহ বারুদ বিস্ফোরণে তার মৃত্যু হয়। আর এই শেরশাহ তার 5 বছরে ভারতের বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, আকবরের প্রকৃত নাম কী ছিল? আকবরের প্রকৃত নাম, তো দেখো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। পরবর্তী প্রশ্ন, সম্রাট আকবরের অভিভাবক হিসেবে কে ছিলেন? তো দেখো 36 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৈরম খাঁ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আকবর অল্প বয়সে সিংহাসনে বসায় তার সেনাপতি বৈরম খাঁ অভিভাবক হিসেবে শাসন কার্য পরিচালনা করতেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মেবারের শ্রেষ্ঠ রাজা হিসেবে কে পরিচিত? মেবারের শ্রেষ্ঠ রাজা, তো 37 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রানা প্রতাপ সিং, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মেবারের রানা প্রতাপ সিং তার প্রবল দেশপ্রেম ও মোগলদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের জন্য ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আসেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, আকবরের শেষ রাজ্য জয় কোনটি ছিল? তো দেখো 38 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসিরগড় দুর্গ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 1601 সালে খানদেশের শক্তিশালী আসিরগড় দুর্গ জয় ছিল সম্রাট আকবরের জীবনের শেষ সামরিক অভিযান। পরবর্তী প্রশ্ন দেখো, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে টোডরমল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, টোডরমল। তো দেখো রাজা টোডরমল আকবরের দরবারে রাজস্ব ও ভূমি ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার সাধন করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? মনসবদারি প্রথা, তো 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের পদমর্যাদা বিন্যাসের জন্য আকবর এই মনসবদারি প্রথা চালু করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ইবাদতখানা কোথায় অবস্থিত ছিল তখন? তো দেখো 41 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফতেপুর সিক্রিতে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে ধর্মীয় আলাপ আলোচনার উদ্দেশ্যে আকবর ফতেপুর সিক্রিতে এই ইবাদতখানা নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি প্রথা চালু করেন কে? দিন ই ইলাহি, তো 42 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর, মনে রাখবে এটা, আকবর এই দিন ই ইলাহি প্রচলন করেন। তো সকল ধর্মের মূল সত্যগুলো নিয়ে সম্রাট আকবর এই 1582 সালে দিন ই ইলাহি নামক একটি নতুন ধর্মমত প্রচার করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, দিন ই ইলাহি গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিল? তো দেখো 43 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বীরবল, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আকবরের ঘনিষ্ঠ বন্ধু ও মন্ত্রী বীরবল ছিলেন প্রথম এবং একমাত্র হিন্দু যিনি এই ধর্মমত গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয় সম্রাট নামে কাকে অভিহিত করা হয়? জাতীয় সম্রাট, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি আকবরকে জাতীয় সম্রাট হিসেবে আখ্যা করা হয়। তো ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপন এবং উদার ধর্মীয় ও প্রশাসনিক নীতির কারণে আকবরকে জাতীয় সম্রাট হিসেবে আখ্যা করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন কোন পর্যটক? তো দেখো 45 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্যার টমাস রো, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর স্যার টমাস রো। তো এই 1615 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। পরবর্তী প্রশ্ন, শাহজাহানের প্রিয় পত্নীর নাম কী ছিল? তো দেখো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মমতাজ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে বিখ্যাত তাজমহল নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শাহজাহানের পরে সিংহাসনে বসেন কে? তো শাহজাহানের পরে সিংহাসনে বসেছিলেন অরঙ্গজেব, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নিজের ভাইদের সাথে উত্তরাধিকার যুদ্ধে জয়ী হয়ে শাহজাহানের পর আওরঙ্গজেব মুঘল সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন দেখো, আওরঙ্গজেব বা ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেছিলেন? তো 48 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলমগীর বাদশাহ গাজী, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মনে রাখবে আলমগীর উপাধিটি হচ্ছে ঔরঙ্গজেবের উপাধি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়? তো 49 সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1674 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1674 সালে রায়গড় যুদ্ধে শিবাজির রাজ্যাভিষেক হয়, তখন তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? নাদির শাহ, তো 50 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1739। সালটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা লুণ্ঠন করে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের জন্য। তোমরা অবশ্যই জানো যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার আগের পার্টের ভিডিওগুলো বা আগের সেটের ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখে নাও। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।